আমার জামাইয়ের সাথে বিয়ের রাত থেকে শুরু করে আজ পর্যন্ত সাংসারিক যা কিছু হয়েছে তার সব কিছু আমার মেয়ে অন্তুর ইচ্ছার বিরুদ্ধে। কারণ অন্তু আমার জামাইয়ের সাথে একদমই সেটিং ছিল না। বিয়ের দিন থেকে অন্তু তাকে দেখে অনেক ভয় পেত। আমার জামাই অন্তুকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক চেষ্টা করত, কিন্তু তার একটা বিষয় ভেবে অন্তু খুবই ভয় পেত জন্যে তার কাছে সে যেতে চাইত না। এভাবে কয়েক মাস চলার পরে আমার জামাই সোহান আমার কাছে কমপ্লেইন দেওয়া শুরু করল। আমি তাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলাম। একদিন রাতে সোহান বাড়িতে ফিরে অন্তুকে বলল, আজকে তোমার কোনো অজুহাত চলবে না, আজকে আমি যেমনটা বলবো তেমনটাই হবে। আমি তার কথা শুনে অনেক ভয় পেলাম, কারণ আজকে সোহানের চলার গতিটা কেমন যেন মনে হচ্ছিল। তারপর অন্তু বিছানা থেকে উঠে বসে থাকল। আমি পাশের রুম থেকে মাঝের দরজার ফাঁক দিয়ে সব কিছু ফলো করছিলাম। এবার তুহিন বিছানায় শোয়ার জন্য অন্তুকে অনেক রিকোয়েস্ট করল। অন্তু ভয়ে জড়সড় হয়ে বিছানার এক কোণে বসে থাকল। সে অনেক জোরাজোরি করতে থাকল, কিন্তু যখন অন্তু আর বিছানাতে শোয়ার জন্য গেল না, তখন সে অনেক রাগারাগি করতে থাকল এবং বিভিন্ন খারাপ ভাষায় গালবন্ধ করল। আমি চুপচাপ নীরবে চোখের জল ফেলছিলাম। তারপর সোহান আমার কাছে ফোন করল। রাত তখন বাজে 1:30। এবার আমি দৌড়ে এসে ফোন রিসিভ করলাম এবং সোহানকে বললাম, কাল সকালবেলা অন্তুকে সাথে নিয়ে তুমি আমাদের বাড়িতে চলো। তারপর আমি দুজনের মুখ থেকে শুনে এর একটা বিধি ব্যবস্থা করব। তারপর সোহান চুপচাপ শুয়ে পড়ল। সকালবেলা আমাকে এবং অন্তুকে বের হইতে বলল। আমাদের বাড়িতে এসে ওদের দুজনকে রুমে বসতে দিয়ে আমি লাল কালো মিক্সিং একটা শাড়ি পরে খুব সুন্দর সাজে সেজে জামাইয়ের সামনে আসলাম, যেন আমাকে দেখে জামাইয়ের মনটা একটু ভালো হয়। এবার তুহিনকে সামনে রেখে আমি অন্তুকে জিজ্ঞেস করলাম, তোমার সমস্যা কোথায়? অন্তু আমাকে বলল, তুমি একটু আলাদা রুমে আসো, তোমার সাথে আমার অনেক কথা আছে। এবার আমি আলাদা রুমে ঢুকে অন্তু সব কথা খুলে বলল। এবার আমি অন্তুর কোনো কথাই মানতে চাইলাম না। অন্তু আমাকে অনেক বোঝানোর চেষ্টা করল। অন্তু বারবার আমাকে একটা কথাই বলছিল, সোহানের সাথে আমার কোনোভাবেই সংসার সাজিয়ে তুলতে পারছি না। ও আমার কাছে আসলেই আমার কেমন যেন মনের ভেতরে ভালো লাগার অনুভূতির পরিবর্তে ভয়ের সৃষ্টি হয়। আমি অন্তুকে একই কথা বললাম, তুমি মন থেকে সোহানের সাথে একটু মেশার চেষ্টা করো, দেখবে সবকিছু একদম ইজি হয়ে গেছে। আমি অন্তুকে কি বোঝাতে চাচ্ছিলাম সবকিছুই অন্তু বুঝতে পারল, কিন্তু আমিও তো সবকিছু বুঝছি। মূল সমস্যাটা কোন জায়গায়, এমনকি সোহানের কোন বিষয়কে অন্তু ভয় পায়? তারপর আমি রুম থেকে বের হয়ে সোহানের রুমে আসলাম। এবার সোহান আমাকে বলল, আম্মা, আমরা আজকে বিকেলে বাড়িতে ফিরব। আমি সোহানকে বললাম, আজকে রাতটা থেকে যাও, কালকে সকালে উঠে চলে যেও। সোহান আমার মুখের ওপর কোনো কথা বলল না। এদিকে বিকেলে রান্না শেষে আমি অন্তুকে আবার বোঝানোর চেষ্টা করলাম। আমার একটা কথা শুনে অন্তু খুব আশ্চর্য হয়ে গেল। আমি অন্তুকে বললাম, আজকে রাতে তোদের রুমের লাইট আর দরজা বন্ধ করবি না। অন্তু আমাকে জিজ্ঞেস করল, কেন মা? তখন আমি রেগে অন্তুকে বললাম, এত কথা তোকে জানতে হবে না, তোকে যা বললাম তুই তাই করবি। আর একটা কথা, সোহান তোকে যা বলবে তুই আজকে না করবি না, বাকিটা আমি দেখব। তবে তুই যে বিষয়টা নিয়ে ভয় পাস, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সময় মতো আমি সেখানে উপস্থিত হব। আমার কথা মতো অন্তু রাতে শোয়ার পরে দরজার সিটকানি আর রুমের লাইট অফ করল না। তারপর আমি লক্ষ্য করলাম অন্তুর গায়ের কাপড়চোপড়গুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম হয়তোবা সামনে অন্যরকম কোনো দৃশ্য রয়ে গেছে। এবার তুহিন অন্তুকে অনেক কিছুই বোঝানোর চেষ্টা করছে, তবে আজকে অন্তু আমার কথা মতো সোহানকে কোনো কিছুতেই না করল না। মেয়েটা বুকের ভেতর অনেক কষ্ট নিয়ে সেই রাতটা সোহানের সাথে পার করল। তারপর অন্তু সকালবেলা চান করে এসে আমাকে বলল, আমি আর তুহিনের সাথে সংসার করব না। এবার আমি অন্তুর কথা শুনে রাগ করে অন্তুর বাবার কাছে ফোন করলাম। অন্তুর বাবা তখন ইটালিতে থাকত। এবার অন্তুর বাবা আমাকে বলল, ফোনটা নীলার কাছে দাও। অন্তুর বাবার কথা মতো ফোনটা নীলার কাছে দিলাম। বাবা অন্তুকে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? মেয়ে মানুষের অনেক কিছু সহ করতে হয়, তুমি যদি এখন এই সংসার না করো তাহলে তো আমার মান সম্মানের উপর অনেক আঘাত পড়বে। কিন্তু অন্তু হয়তো তার বাবাকে কোনোভাবেই বোঝাতে পারছিল না যে সোহানের সাথে সে সেটিং হতে পারছে না। অন্তু আর তার বাবার মুখের উপর কোনো কথা বলল না। এবার আমি দুপুরবেলা আমাদের ছাদে সোহানকে সাথে নিয়ে অন্তুর বাবাকে নিয়ে আবেগঘন কিছু কথা বলছিলাম। আমি মনোযোগ সহকারে সোহানের কথাগুলো শোনার চেষ্টা করছিলাম। তারপর তাদের সোহানের মুখের ভাষা শুনে আমি একদম থমকে গেলাম। জামাই হয়ে তার শাশুড়িকে এমন কথা বলতে পারে? পৃথিবীতে এমন জামাই শাশুড়ি আছে কিনা আমার জানা নেই। সোহানের এই আলাপ শুনে আমার বুকের ভেতর কেমন যেন আলাদা একটা অনুভূতির জন্ম নিল। আমি তখন সোহানকে বললাম, আমি যে রাত্রে তোমাদের রুমে ঢুকেছিলাম, তুমি কি টের পেয়েছিলা? সোহান তখন বলল, কখন ঢুকেছিলেন মা? আমি তো একটুও টের পেলাম না। আমি তখন বললাম, টের পাবে কিভাবে, তুমি তখন তো অনেক ব্যস্ত ছিলে। সোহান তখন বলল, ওহো, তাহলে আপনি ওই সময় ঢুকেছিলেন? আমি তখন বললাম, হ্যাঁ,
আমি ওই সময়ই ঢুকেছিলাম, দেখলাম তুমি অনেক ব্যস্ত হয়ে পড়েছ, আর তাছাড়া আমার অনেক কিছু দেখারও দরকার ছিল। এবার সোহান আমাকে বলল, কি দরকার ছিল মা? আমি তখন বললাম, আমি দেখলাম আসলে তোমাদের সংসারের সমস্যা কোন জায়গায়। দেখার পরে যেটা বুঝতে পারলাম, আসলে সমস্যাটা তো তোমার মধ্যেই। সোহান তখন আমার মুখে এমন কথা শুনে সে আমাকে বলল, আমার মধ্যে সমস্যা মানে? আমি তখন বললাম, তা নয় তো কি, একটা মানুষ ধরো খেতে পারে 1 প্লেট খাবার, তাকে যদি 2 প্লেট দেয়া যায় তাহলে কি সে মুখের মধ্যে আর নিতে পারবে? তোমাদের বেলায়ও ঠিক তাই হয়েছে। আমার মেয়েটা ছোট মানুষ, ওর বয়স মাত্র 16 থেকে 17 বছর, আর তোমার বয়স প্রায় 28 থেকে 30 বছর। সেটা বড় কথা নয়, বড় কথাটা হলো আমার মেয়ে অন্তুর আলমারির তালা খুলে টাকা বের করতে যাচ্ছিল। তখন দেখলাম আলমারির তালার মধ্যে অনেক বড় চাবি ঢুকিয়ে তুমি এপাশে ওপাশে মুচড়ামুচড়ি করছ। আমি তখনই বুঝতে পেরেছিলাম এই চাবিটা ওই তালার জন্য নয়। এবার সোহান বলল, তাহলে তো আপনাকে আর নতুন করে কোনো কিছু বোঝানোর প্রয়োজন হচ্ছে না। আমি তখন বললাম, তুমি একদম টেনশন করো না, প্রয়োজন হলে আমি তোমার চাবির জন্য তালাটাই পরিবর্তন করে দিচ্ছি, যেন খুব সহজেই তুমি আলমারিটা খুলতে পারো। এবার সোহান খুবই খুশির একটা হাসি দিল। তারপর আমি সোহানকে বললাম, আজকে তোমার বাড়িতে যাওয়ার দরকার নেই, আজকে রাতে অন্তু ঘুমিয়ে গেলে তুমি আমার রুমে আসবে। আসার সময় তালার চাবিটা সাথে নিয়ে এসো, সম্ভবত আমার রুমের আলমারির তালার ভেতরে ঢুকবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার মন্তব্য বুঝতে পেরেছ। তারপর সোহান আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা মা, আমার শ্বশুর কত বছর হলো বিদেশ করছে? আমি তখন বললাম, তার প্রবাস জীবন প্রায় 10 বছর। সোহান তখন বলল, আপনার আমার শ্বশুরকে ছেড়ে একা একা এভাবে থাকতে কষ্ট হয় না? আমি তখন বললাম, কষ্ট তো মনের ভিতর অনেক, কাউকে বলতে পারি না। কেউ কখনো তোমার মতো করে আমাকে জিজ্ঞেস করেনি, কেউ কখনো তোমার মতো করে আমাকে বুঝতে শেখেনি। আমার আমার বর্তমান বয়স 32 থেকে 33 বছর। 15 বছর বয়সে বিয়ে হয়, 1 বছরের মাথায় অন্তুর জন্ম হয়। তার কয়েক বছর পর থেকে অন্তুর বাবা একটানা প্রবাসে আমাকে ছেড়ে আছে। আমাদের বিয়ের 15-16 বছর, এর মধ্যে আমি 2টা বছরও অন্তুর বাবাকে ঠিকমতো কাছে পাইনি। আমিও তো একটা মানুষ, আমারও তো ইচ্ছে বলে কিছু আছে, আমারও তো নিজের স্বামীর আদর, ভালোবাসা, এমনকি তার কাছে অনেক চাওয়া পাওয়ার অনেক কিছু থাকে। আমার পরিপূর্ণ যখন যৌবনকাল, তখন থেকেই আমার স্বামী প্রবাসে। নিজেকে কত কষ্ট করে মানিয়ে নিয়েছি, কিন্তু এখন আমার পক্ষে আর একদমই নিজেকে স্থির রাখা সম্ভব নয়। বন্ধুরা, তোমরা হয়তো ভাবতে পারো, একজন শাশুড়ি তার জামাইয়ের কাছে এমন নিজের একান্তই ব্যক্তিগত আলাপ আলোচনা কিভাবে করতে পারে? তারপর সোহান আমাকে বলল, আচ্ছা মা, একটা সত্যি কথা বলবেন? আমি তখন বললাম, অবশ্যই তোমার কাছে আমি সত্য বলবো, কেন মিথ্যে কথা বলতে যাব? কি বলবে বলো? সোহান তখন বলল, আপনার ঘরে যে আলমারি আছে, সেই আলমারির তালাতে চাবি ইউজ করেন না কতদিন? কারণ আমার জানামতে ওই আলমারির ভেতরে যা কিছু আছে সব কিছু ভেতরে রেখে তালা মেরে আমার শ্বশুর চাবি নিয়ে প্রবাসে চলে গেছে। কথাটা আমি সেজন্যই আপনাকে জিজ্ঞেস করছি, আমার শ্বশুর যাওয়ার পর থেকে কারো চাবি দিয়ে আলমারির তালা খোলার চেষ্টা করেছেন কিনা? আমি বললাম, না বাবা, অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল। এই তো সেদিন আমার পাশের বাড়ির এক দেবর আমাকে অনেকবার অনুরোধ করে বলল, আমি তাকে কোনো পাত্তা দেইনি। তুমি আমার নিজের মানুষ, আমার মেয়ের জামাই, তোমাকে দিয়ে আমার ঘরের আলমারির তালা খোলাতে পারতাম, কিন্তু অন্য কাউকে দিয়ে খোলাতে গেলে বা অন্য কাউকে আমার রুমে ডাকলে বিষয়টা সমাজ ভালো চোখে দেখবে না। সোহান তখন বলল, আপনার ভিতরে অনেক ধৈর্য দেখছি মা। যাই হোক, আপনি এসব নিয়ে কোনো টেনশন করবেন না, আজ থেকে আপনার দুঃখ কষ্টগুলো একটু হলেও দূর করার চেষ্টা করব। তারপর সোহান অন্তুর রুমের ভেতরে ঢুকল, অন্তুর পাশে গিয়ে বসল। তার ভেতরে আজকে কেমন যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করছে। তার মুখের এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারলাম, আনন্দ তো পাওয়ারই কথা, তার কারণ আজকে রাতেই তো আমার রুমে ঢুকে সে আলমারির তালা খুলবে তার নিজের চাবি দিয়ে। আর একবার খুলতে পারলেই তার জীবনের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, কারণ আমার বাবার জমানো আমানত সে পেয়ে যাবে। রাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই শুয়ে পড়লাম। এবার আমি সাজগুজ করে নিজেকে এমনভাবে ফুটিয়ে তুলেছি যে সিনেমার নায়িকা শ্রাবন্তীকেও হার মানাবে, কারণ আজকে আমার জামাই সোহান আমার রুমে আসবে। আমি নিজেকে এত সুন্দরভাবে পরিপাটি করে লিখেছিলাম যে আমার জামাই সোহান আমার রুমে এসে যেন আমার আলমারির তালা খুলতে একটুও কার্পণ্যতা না করে। তারপর আমি বিছানাতে এসে আবার শুয়ে পড়লাম। এবার সোহান আস্তে করে আমার রুমের দরজা খুলে আমার খাটের উপরে এসে বসল। সোহান আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল। আমি সোহানকে এমনভাবে দেখছিলাম যেন অন্তর বাবার কথা আমার বারবার মনে পড়ছিল। অন্তর বাবার প্রতিচ্ছবি আমি সোহানের চেহারায় দেখতে পারছিলাম। কিছুক্ষণ পর থেকে সোহান আমার সাথে এমন আচরণ শুরু করল, তার ব্যবহারে মনে হচ্ছিল সে আমাকে এখন এই মুহূর্তে একটি সুখের স্বর্গে নিয়ে যাবে। আজকে তার আকস্মিক পরিবর্তন দেখে আমার ভেতরে যেন অসহ্য যন্ত্রণা আরও দ্বিগুণ হয়ে আমার বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল।
তারপর আমার ভেতরে একটা বিষয় কাজ করতেছিল, পৃথিবীতে জামাই ও শাশুড়ির এমন গল্প কেউ শুনেছে কিনা যেটা আমরা সামনে ঘটাতে যাচ্ছি। নিজেকে শান্ত করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম, সোহানের আজকের এই পরিবর্তনটা শুধু আমারই জন্য। আমার কথা আমি পরেই বলি, কারণ মেয়ে তো কোনোদিন সোহানের মনের মতো করে কাছে যেতে পারিনি। এখানে অপরাগতা ছিল শুধু আমার মেয়ে অন্তই। একটা পুরুষ মানুষ হয়ে কত দিনই বা নিজেকে নিয়ন্ত্রণ রেখে সংসার করতে পারে। এসব ভাবনা চিন্তা করতে করতে কখন যেন আমার চোখে হালকা ঘুম এসে গেছে, আমি বুঝতেই পারিনি। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি চেতন পেয়ে দেখি আমার পাশে সোহান নাই। বিছানা থেকে লাফিয়ে উঠে বিছানার উপর শক্ত করে বসে ভাবছি, এত রাত্রে সোহান কোথায় গেল। এবার আমি লক্ষ্য করলাম আমার গায়ের কাপড় চোপড়গুলো কেমন যেন একটু আগোছালো হয়ে গেছে। তাহলে কি, না, এসব কি ভাবছি? যদি সেরকম কোনো কিছু হতো তাহলে হয়তো আমি কিছু না কিছু টের পেতাম। তারপর নিজের মনের সন্দেহ দূর করতে আমার শরীরের বিভিন্ন জায়গায় আমি নিজের হাত দ্বারা চেক করতে লাগলাম। পরে দেখতে পেলাম একটু জায়গায় কেমন জানি একটু ভেজা অনুভব করলাম। এবার আমি নিশ্চিত হলাম হয়তোবা কিছু একটা হয়েছে। তাহলে কি আমার জামাই সোহান আমাকে না বলে তার চাবি দিয়ে আলমারির তালা খুলে ফেলে রেখে গেছে? হয়তোবা আমি ঘুমিয়ে এতটাই বিভোর হয়েছিলাম যে আমার জামাই সোহানের তালা খোলাটা বুঝতে পারিনি। সোহান যখন আমার পাশে বসেছিল তখন আমার মনে হচ্ছিল আমি এর পূর্বে কখনো এমন সুদর্শন পুরুষ মানুষকে দেখিনি। আজকে মন ভরে দেখছি পুরুষ মানুষকে দেখতে কেমন দেখা যায়। তারপর সোহান তার একটা হাত আমার কপালের উপর দিয়ে আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছিল। আমি তার হাতের ছোঁয়াতে বুঝতে পারলাম তার মনের মধ্যে এই মুহূর্তে আমাকে নিয়ে কি পরিকল্পনা চলছে। আমার চুপ থাকা দেখে সে হয়তো ভাবছে জামাইকে ছেলে ভেবে আমি মাথাটা টিপে নিচ্ছি। সোহান যখন আমার কপালটা নাড়াচাড়া করছিল তখন আমি মুখের দিকে তাকিয়ে দেখি জামাই আমার 7 রঙে সাজানো পৃথিবীর এক স্বপ্নের রাজ্যে চলে গেছে। এবার আমি সোহানকে বললাম, দেখি বাবা, তোমার চাবিটা বের করো তো। আমার আলমারির তালার সাথে মাপ দিয়ে দেখি তোমার চাবিটা বড় নাকি আমার আলমারির তালা বড়। সোহান তখন বলল, মা, আপনার আলমারির তালাটা আগে দেখান, তাই আমি বুঝতে পারবো চাবিটা ছোট হবে নাকি বড় হবে। এবার আমি আলমারির উপর থেকে পর্দা সরিয়ে সোহানকে দেখালাম। এবার সোহান বলল, এ তো দেখছি অনেক দিনের পুরনো তালা, ব্যবহার না করতে করতে একদম চাবি ঢুকানোর জায়গাটা মরিচা পড়ে প্রায় বন্ধ হয়ে গেছে। আমি তখন বললাম, আর বলো না বাবা সোহান, তোমার শ্বশুর প্রবাসে যাওয়ার সময় চাবিটা সাথে নিয়েই গেছে। এ পর্যন্ত অন্য কোনো চাবি দিয়ে কোনো দিনের জন্যও একবার খোলার চেষ্টা করিনি, আজকে তুমিই প্রথম চেষ্টা করবে। সোহান তখন তালাটা হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে বলল, তালা খুবই মজবুত এবং অনেকটাই বড়। আমি যে চাবি এনেছি এটা এই তালার জন্য একদম পারফেক্ট হবে মা। এবার আমি সোহানের কথা শুনে এতটাই খুশি হলাম যে সোহানকে বললাম, তোমার চাবি দিয়ে এই তালা ভালোমতো খুলতে পারলেই আলমারির ভেতরে যা কিছু পাবে সবই তোমাকে দিয়ে দেব। তারপর সোহান তার চাবিটি বের করে প্রস্তুতি নিচ্ছিল কিভাবে তালার মধ্যে চাবিটি ঢোকাবে। এবার আমি সোহানকে বললাম, প্রয়োজন হলে আলমারির উপরে দেখো নারিকেলের তেল আছে, একটু তেল ঢেলে নাও। অনেক দিনের পুরনো মোর্চা পড়া তালা তো, তালার মধ্যে চাবিটা নাও ঢুকতে পারে। এবার সোহান তার চাবিটা তালার মুখে ধরল। ঠিক এমন সময় আমি বলে উঠলাম, আজকে না হয় থাক বাবা, আমি তেল জল দিয়ে তালাটা সুন্দর করে মরিচা মুক্ত করে রাখব, তুমি দরকার হয় কালকে তোমার চাবি দিয়ে তালাটা খুইল। কিন্তু সোহান আমার মায়ের কোনো কথাই শুনল না। সে গায়ের জোরে তার চাবিটা তালার মধ্যে ঢুকিয়ে দিল। সোহান হয়তো ভাবছে আজকে তালাটা খুলে আলমারির ভিতরে যা কিছু আছে সব কিছু বের করে নেবে। বন্ধুরা, গভীর মনোযোগ সহকারে কথা শুনতে হবে। এবার সোহান তার লোহার মতো শক্ত চাবিটি আলমারির তালার মধ্যে অনেক কষ্টে অর্ধেক ঢুকিয়ে আগানো পিছানো করতে থাকল। কোনো মতেই সম্পূর্ণটুকু ঢুকাতে পারছিল না। অবশেষে সে আমাকে বলল, মা, তালাটা অনেকদিন হলো পড়েছিল তো, তাই হয়তো মরিচা পড়ে ভেতরে জং ধরে গেছে। তেল একটু বেশি করে তালার ফুটোর ভেতরে ঢালতে হবে, এমনকি চাবির মাথাতেও একটু মাখিয়ে আস্তে আস্তে যাতায়াত করাতে হবে। 2-4 দিন এভাবে চাবিটা দিয়ে তালাটা খুললে দেখবেন আপনার আলমারির তালার ভেতরে আমার এই চাবিটা অনায়াসে ঢুকে যাচ্ছে। এবার আমি একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছিলাম তালাটা খুলতে সোহান একদম হাঁপিয়ে উঠছে। প্রায় আধা ঘন্টা ধরে সে চেষ্টা করে যাচ্ছিল। এবার সোহানকে আমি বললাম, বাবা সোহান, চাবি তো সম্পূর্ণ তালার মধ্যে ঢুকে গেছে, তবুও তালা খুলছে না কেন বুঝতে পারছি না। তোমার শ্বশুর যে চাবিটা প্রবাসে তার সাথে নিয়ে গেছে সেই চাবির চেয়ে তোমার কাছে থাকা চাবিটি অনেক শক্ত এবং মজবুত। সোহান তখন বলল, মা, সমস্যা হলো আপনার তালার চাবি না ঢোকাতে ঢোকাতে এর ভেতরে ময়লা পড়ে তালার ফুটোটা একদম ছোট হয়ে গেছে। আমি তখন বললাম, বাবা সোহান, তুমি আমার নিজের একমাত্র আপন জামাই, আমি চাই একটু সময় লাগলেও আমার তালাটা খুবই যত্ন সহকারে তুমিই খুলো। এবার সোহান আমার কথা মতো তার চাবির মাথার সাথে নারিকেলের তেল একটু ঢেলে নিয়ে চাবির মাথাটা অল্প একটু ঢুকিয়ে দিয়ে বারবার যাতায়াত করাতে থাকল।
আমার জামাই সোহানের তালার মধ্যে চাবি ঢোকানো দেখে আমার অন্তুর অর্থাৎ আমার স্বামীর কথা মনে গেল। সে যখন বাড়িতে ছিল তখন প্রায় রাতে দিনে যখন ইচ্ছে হতো তখনই তার চাবি দিয়ে তালা খুলে আলমারির ভেতরের সব চেক করত ঠিক আছে কিনা। যাই হোক বন্ধুরা, এবার অনেক সময় পর বুঝতে পারলাম সোহান অনেক কষ্টের পর চাবিটা সম্পূর্ণ তালার মধ্যে ঢোকাতে পেরেছে। এবার তালা খুলে গেল। সোহান আলমারির 2 পাল্লা সুন্দর করে 2 হাতে ধরে খুবই মনোযোগ দিয়ে ভেতরের সব কিছু দেখছিল। তারপর আমার মনের মধ্যে হঠাৎ কেমন যেন আনন্দের জোয়ারে ভাসছিলাম। তারপর হঠাৎ আমার খুব টেনশন হচ্ছিল, এই দৃশ্যগুলো যদি আজকে অন্য কেউ দেখত বা অন্তুর বাবাই যদি জানতে পারে সোহান এত রাতে তার শাশুড়ি রুমে ঢুকে অন্য আরেকটা চাবি দিয়ে আলমারির তালা খুলেছে, তাহলে মান সম্মান বলতে কিছুই থাকবে না। এবার আমি লক্ষ্য করলাম আমাদের দুজনের শ্বাসপ্রশ্বাস অনেক দ্রুত চলছিল। আমি সোহানের শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনছিলাম। আমি তখন বুঝতে পারলাম অনেক দিনের পুরনো জং তালা খুলতে আমার জামাই সোহানের অনেক কষ্ট হয়েছে। আমি অনেক কিছু এখান থেকে শিক্ষা নিতে পারলাম। একজন স্বামী কেন বিভিন্ন পথ অবলম্বন করে। আমি আরও শিক্ষা নিলাম নষ্ট তালা যে কোনো চাবি দিয়ে খুলতে পারে। আমার নিজের মনের কাছে প্রশ্নবিদ্ধ হচ্ছিলাম, তাহলে কি আমার তালাটা নষ্ট ছিল? এসব কিছু ভাবতে ভাবতে আমি ওয়াশরুমে চলে আসলাম আর সোহানকে বললাম, তুমি খুব দ্রুত রুমে চলে যাও। আজকে তুমি যে আমার রুমে আসছিলে এটা কোনোভাবেই অন্তু যেন বুঝতে না পারে। তারপর সোহান আমার রুম থেকে বের হয়ে আস্তে করে বিড়ালের মতো পা ফেলে আমার মেয়ে অন্তুর রুমে গিয়ে তার পাশে শুয়ে পড়ল। এবার আমি লক্ষ্য করলাম সোহান শুয়ে পড়ে কি যেন চুপচাপ ভাবছে। তারপর অন্তু যা করল এটা দেখে আমার চোখ একদম কপালে উঠে গেল। আমার মেয়ে অন্তু সোহানের কাছ থেকে চাবিটি বের করে হাতে নিল। তারপর চাবিটি চারপাশে ঘুরিয়ে ফিরিয়ে বেশ সময় নিয়ে দেখল। তারপর সোহানকে জিজ্ঞেস করল, আমার তালার চাবিটা তুমি কোথায় ব্যবহার করেছ? চাবিটা এরকম ভাঙা দেখা যাচ্ছে কেন? এখন আমার আলমারি খুলব কিভাবে? এরকম ভাঙা চাবি দিয়ে কি হবে? এবার সোহান আমার মেয়েকে বলল, এতদিন তো তোমার এই চাবির দরকার হলো না, আর আজকে যখন দেখছ চাবিটা দিয়ে আমি অন্য কারো উপকার করছি তখন তোমারও সেটার প্রয়োজন হয়ে দাঁড়ালো, তাই না? এবার আমার জামাই আর মেয়ের দুজনার তুমুল ঝগড়া লেগে গেল। তারপর আমার জামাই সোহান যখন রেগে আমার মেয়ে অন্তুর গায়ে হাত তুলতে গেল, ঠিক এমন সময় অন্তু সোহানকে ধমক দিয়ে বলল, খবরদার, তুমি আমার গায়ে হাত তুলতে পারবে না, তাহলে কিন্তু আমি আমার বাবার কাছে ফোন করে সব কথা বলে দেব। অন্তুর এমন কথা শুনে ভয়ে আমার বুকের ভেতরটা যেন শুকিয়ে আসছিল। আমি ভাবছিলাম তাহলে কি আমার মেয়ে অন্তু সবকিছু শুনে ফেলেছে বা দেখে ফেলেছে? এবার আমি আরেকটু কাছে এগিয়ে গেলাম। দরজার পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। তারপর সোহান অন্তুকে বলল, কি এমন তুমি দেখেছ যে তোমার বাবার কাছে বলবে? অন্তু তখন বলল, আমি তোমার মায়ের মতো আমার আলমারির চাবিটা দিয়ে মধ্যরাত্রে আমার মায়ের আলমারির তালার মধ্যে চাবি ঢুকিয়ে তালা খুলছে আমি সব কিছু দেখতে পেয়েছি। শুধু তুমি আমার স্বামী এবং আরেকজন আমার মা, যার কারণে আমি কাউকে কথাটা বলতে পারছি না। আমি তোমাকে বলতাম, কিন্তু তোমার আচরণে এখন বলতে বাধ্য হচ্ছি। এই কারণেই তো বলি, কেন তুমি তোমাদের বাড়িতে থাকতে চাও না? কেন বারবার আমাকে আমার মায়ের বাড়িতে আসার জন্য জুড়াজুড়ি করো? তোমার হয়তো মেয়ে মানুষ সম্পর্কে বেশি একটা ধারণা নেই। যদি থাকতো তাহলে আজকে আমার আলমারির চাবি তুমি আরেকজনকে ব্যবহার করতে দিতে পারতে না। আমার মেয়ের কথা শুনে সোহান কেমন যেন আস্তে আস্তে তার প্রতি আবেগ দেখানো শুরু করল। আমার মেয়েও কেমন যেন আবেগ আপ্লুত হয়ে সোহানকে বলল, আজকে আমরা বাড়িতে চলে যাব, তারপর আমি দেখব তুমি তোমার চাবি দিয়ে আমার ঘরের আলমারির তালা কতবার খুলতে পারো। এবার সোহান অন্তুর কথা শুনে মুচকি একটা হাসি দিল। তারপর সোহান অন্তুকে বলল, আমিও তো তাই চেয়েছিলাম। একটা কথা মনে রেখো অন্তু, কোনো গৃহস্থলীর গরু যদি নিজের গোড়াতে ঘাস পায় তাহলে অন্য মানুষের গোড়াতে সে কখনোই মুখ দেবে না। একটা পুরুষ মানুষ ঠিক সেরকম। সে যখন নিজের বউয়ের থেকে আদর, ভালোবাসা, এমনকি আরও যেসব চাওয়া পাওয়ার থাকে সেগুলো যদি সে ঠিকমতো পায়, তাহলে নিশ্চয়ই সেই মানুষটি ওই গৃহস্থলীর বাঁধা গরুর মতো নিজের গোড়াতে ঘাস খাবে, অন্য কোথাও ছোটাছুটি করতে চাইবে না। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আজকের গল্পটা পুরোপুরি বুঝতে পেরেছ। এই গল্পটা যদি একটু তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে একটি লাইক, একটি গঠনমূলক কমেন্ট এবং তুমি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। সবাই নিজেদের পরিবারের দিকে খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।